সূর্য রাশি পরিবর্তন করছে 15ই জুন 2025, প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে আগে থেকে দেবগুরু বৃহস্পতি আর বুধ অবস্থান করছে। এবার সূর্য অবস্থান করলে তিনটি গ্রহ একসাথে এই মিথুন রাশিতে থাকছে। তো এই সূর্যের এই যে পরিবর্তন হচ্ছে, তো সূর্যের পরিবর্তনে কি প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর, এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই সাধারণ আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে। তো সূর্যদেবের এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে বৃশ্চিক রাশির কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়ে, এই সমস্ত কিছু আজকে তুলে ধরব। তো সূর্যদেব যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং সূর্য তার পরিবর্তনটি এই গোচরটি তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে। মৃগশিরা নক্ষত্র, যেটা মঙ্গলের নক্ষত্র, এই নক্ষত্রে 15ই জুন থেকে 22শে জুন পর্যন্ত থাকছে। আর এদিকে হচ্ছে 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত থাকবে হচ্ছে আদ্রা নক্ষত্রে, এবং জুলাই মাসের 6 তারিখ থেকে থাকবে পুনর্বসু নক্ষত্রে। তো আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, আর ওদিকে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। অপরদিকে যে দুটি গ্রহ বুধ আর হচ্ছে দেবগুরু বৃহস্পতি, বুধ অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে। আর রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে একদম কেন্দ্রে, সেটা হচ্ছে এই সিংহ রাশিতে, সূর্যের রাশিতে অবস্থান করছে, কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেটা হচ্ছে আবার মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রে 29শে জুন পর্যন্ত থাকবে, তারপর আবার চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এখানটাতে 22শে জুলাই পর্যন্ত থাকবে। তারপরে আবার 23শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র। তারপরে আবার পরবর্তী পরিবর্তনটা হবে। অষ্টম ঘরে গ্রহের অবস্থান, তাও আবার কি কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান, আর কর্মের ঘরে রাশির অধিপতির অবস্থান। রাশির অধিপতি মঙ্গলের সাথে আবার রাহুর হয়ে গেছে সমসপ্তম যোগ, আর শনির হয়ে গেছে ষষ্ঠক যোগ মঙ্গলের সাথে। তো মঙ্গলের পরিবর্তন নিয়ে একটা বিশদ ভালো একটা ভিডিও দিয়েছিলাম। তারপরে গুরুর পরিবর্তন, বিভিন্ন রকম পরিবর্তনগুলো হলো। দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান, এই নিয়ে বৃশ্চিক রাশি সম্পর্কে বিশেষভাবে তুলে ধরেছিলাম যে আদ্রা নক্ষত্রটি কি, এর কি সিম্বল, সব কিছুই তুলে ধরেছিলাম। তো যাই হোক, সূর্য এখন অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, অষ্টম ঘরে। তো মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্রের সিম্বল হচ্ছে কি হরিণের মাথা, তার উপর দুটি সিং। তো এইখান থেকে একটা কি বনের শোভা জিনিসটা উঠে আসছে। তাহলে অষ্টম ঘরটা তো গোপন জিনিস, এবং অষ্টম ঘরটা হচ্ছে কি রিসার্চ জাতীয় বিদ্যা, গভীর জ্ঞান, এই জিনিসগুলো বুঝায়, গবেষণা জিনিসটাকেও বুঝায়। তাহলে এই অষ্টম ঘরে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছে, কোনো গোপন কাজের সাথে যুক্ত রয়েছে, সেই কাজগুলোতে নিজেদের প্রতিভা গুণের প্রকাশ পাবে এবং সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে সরকারের পক্ষ থেকে, যারা সরকারি কাজে কোনো গোপন কাজের সাথে যুক্ত রয়েছে। আবার হরিণ থেকে কি গতিবেগ জিনিসটাকে বোঝায়। হরিণ কিন্তু প্রচণ্ড গতিবেগে ছোটে। তাহলে যে কাজগুলো গোপনে করা হয়, যে কাজগুলো গোপনে হচ্ছে, সরকারি লেভেল হোক বা বেসরকারি লেভেল হোক, সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট গতি চলে আসবে। যেমন কাউকে হয়তো কোনো কাজের জন্য ধরাধরি করা হচ্ছে, যে কাজটা যেন আমার সাকসেস হয়, গোপনে সেটা, তো সেই কাজের কিন্তু আরও গতি বেড়ে যাবে। সব কাজ তো আর সমাজের সামনে উঠে আসে না, অনেক বহু কাজ রয়েছে গোপনে, যে কাজগুলো গোপনেই করতে হয়, সেই কাজগুলোতেও যথেষ্ট গতি ফিরে আসবে। আবার হরিণের নাভিতে কস্তুরী থাকে, যে গন্ধে হরিণও পাগল হয়, এই যে একটা খোঁজ, সেই জিনিসটাও উঠে আসছে। তো যারা শিক্ষা দীক্ষার ব্যাপারে রয়েছেন, গবেষণার কাজে রয়েছেন বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই গোচরটা আবার খুব ভালো হতে যাচ্ছে। এবং তার সাথে উঠে আসছে গোপন শত্রু, কারণ হরিণ তো আর কাউকে চট করে বিশ্বাস করতে যায় না। হরিণ যদি বিশ্বাস করে তাহলে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এই সময়কালে নিজের লোক বাইরের লোক এই দিক থেকে সাবধান। হয়তো টাকা পয়সার ব্যাপার হোক বা অন্য কোনো ব্যাপার হোক, গোপন জিনিস, যেটা গোপনের জিনিস গোপনেই রাখতে হবে। গোপন জিনিসকে এখানটাতে প্রকাশ করা যাবে না কারোর সামনে, নিজের সিক্রেট জিনিসটাকে তুলে ধরা যাবে না, কিংবা কারোর অথরাইজ নেওয়া যাবে না, বা কারোর উপর গভীর বিশ্বাস করা যাবে না।
এই বিশ্বাসের জায়গাটা একটা বিশ্বাস ভঙ্গ হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। এরপরে যখন 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত অবস্থান করবে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রটা হচ্ছে কি চোখের জল, এবং চোখের জলের যে ড্রপ সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে। তো চোখের জল মানুষের কখন আসে? দুঃখে আসে, আবার আনন্দে আসে। আর চোখের জলের যে ড্রপটা সেটা হীরার সাথে তুলনা করা হয়েছে। তাহলে কি হচ্ছে যে প্রথমে কষ্ট, তারপরে পরিশ্রম করে সেই জায়গাটাতে সফলতা, একটা যে সফলতা সেটা হচ্ছে গগনচুম্বী সফলতা, একটা খুব ভালো সফলতা এই সময় মানে অপেক্ষা করছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে এই জিনিসটা যেহেতু গোপন ঘর এবং গভীর বিদ্যা, জ্ঞান, ডিপ নলেজ জিনিসটা বোঝাচ্ছে, তো যারা শিক্ষার দিক থেকে জড়িত রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি এই ঘরে অবস্থান করছে, বুধের সাথে অবস্থান করছে, বা সূর্য চলে এসছে এই ঘরটাতে। তো যারা গভীর জ্ঞান নিচ্ছে গুরুর কাছ থেকে, কোনো আধ্যাত্মিক জগতের মধ্যে জড়িত রয়েছে, তারা হয়তো এমন হতে পারে যে একটা ভালো গুরুর কৃপা লাভ করলো এই সময়, যেটা জীবনে প্রচণ্ড আশা ছিল, আশাবাদী ছিল, যেটা হচ্ছিল না সেই গুরুর কৃপা লাভ করলো। এরকম গভীর জ্ঞান আধ্যাত্মিক জগতে পেয়ে গেল। এছাড়া যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো কিছু একটা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, কারণ মঙ্গল কিন্তু অবস্থান করছে সিংহ রাশিতে, যেটা হচ্ছে কর্মের ঘর। মঙ্গল থেকে কি রক্তের জিনিসটাকে বোঝাচ্ছে। যারা ডাক্তার, সার্জেন্ট, এই রক্ত বিষয়ের উপর কোনো একটা গবেষণা করছেন, সেদিক থেকে চরম উন্নতির যোগ রয়েছে। আবার আদ্রা নক্ষত্রে অবস্থান হচ্ছে, এই আদ্রা নক্ষত্রে প্রযুক্তি বিজ্ঞান, তারপর মহাকাশ, এই সমস্ত জিনিসগুলো উঠে আসছে, যোগাযোগের জায়গাগুলো উঠে আসছে, সফটওয়্যারের জায়গাগুলো উঠে আসছে, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত যেগুলো টেকনিক্যাল লাইন সেগুলো কিন্তু উঠে আসছে। অতএব এইগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং সূর্যের এই নক্ষত্রে অবস্থা করাকালীন কিন্তু আরও কিছু পরিবর্তন হয়ে যাবে এই সময়। যেমন শুক্র রাশি পরিবর্তন করে একদম সপ্তম ঘরে নিজের রাশিতে অবস্থান করে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে। তারপরে আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে, বুধ চলে আসবে একদম ভাগ্যের ঘরে, উচ্চ শিক্ষা, যেটা হচ্ছে নবম ঘর। এবং বুধ হচ্ছে কি এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি। বুধের যে মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিটা, সেটা কিন্তু এই লাভের ঘরেই পড়ছে। তো লাভের ঘরের অধিপতিও ভাগ্যের ঘরে অবস্থান করছে, আর কর্মের ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে অষ্টম ঘরে, তাও আবার দেবগুরু বৃহস্পতির সাথে। দেবগুরু বৃহস্পতি আবার হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি। এই সময়কালে যে মিলিত জুতি, দেবগুরু বৃহস্পতি আর সূর্যের যে জুতিটা তৈরি হচ্ছে, তাদের মিলিত দৃষ্টি পড়ছে একদম সপ্তম দৃষ্টি পড়ছে একদম রাশির দ্বিতীয় ঘরে, ধন সম্পত্তির ঘর, বাণীর ঘর। এবং দেবগুরু বৃহস্পতি এই যে পঞ্চম ঘর বললাম, পঞ্চম ঘরটা কিসের ঘর? সন্তান, শিক্ষা, দীক্ষা। তাহলে শিক্ষার দিক থেকে গভীর বিদ্যা, গভীর জ্ঞান, গভীর নলেজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই একটা ভালো এই সময়টা হতে যাচ্ছে। যে এই সময় কর্মক্ষেত্রে বিশেষ প্রগতি রয়েছে, উন্নতি রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, এই সমস্ত যাদের আটকে রয়েছে সেই যোগাযোগগুলো ভালো হবে এই সময়কালে। এবং আদ্রা নক্ষত্রের যে অধিপতি রাহু কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি আবার সেই রাহুর উপরেই পড়ছে। রাহু তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই অবস্থান করছে। তো রাজনীতির দিক থেকেও কিন্তু বিশেষ ভালো সফলতা আসছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, সমাজকে মানে এমনভাবে মানে নিজেকে প্রেস করবে আর কি, মানে তুলে ধরবে, তাতে সমাজের লোকের সামনে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। রাজনীতিবিদ হয়ে যাবে কূটনীতিবিদ, এমন চাল দিবে যে বিপক্ষ দলরাও কিন্তু এই সময় মানে হার স্বীকার করবে, এক কথায় বলতে গেলে। অর্থাৎ রাজনীতি যারা করছেন, যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। গভীর বিদ্যা, গভীর জ্ঞান, এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার এই সময়কালে যারা কোনো সরকারি বিল টিল আটকে রয়েছে, যেগুলো বহুদিন ধরে হদিশ হচ্ছিল না, পাওয়া যাচ্ছিল না, এই সমস্ত খোঁজ, যেগুলো ফাইলের পর ফাইল, হয়তো এমন জায়গায় ফাইল পড়ে আছে সেই ফাইলের হদিশই পাওয়া যাচ্ছিল না, যে বিল কোথায় গেল। তো এই রকম বিলগুলোও কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। যেহেতু আদ্রা নক্ষত্র খোঁজাখুঁজি এই জিনিসটাও দেখাচ্ছে এই আদ্রা নক্ষত্র থেকে, তো এইগুলো জিনিসও কিন্তু বুঝাচ্ছে। আবার আদ্রা নক্ষত্র থেকে এই যে দেবগুরু বৃহস্পতির সাথে যে সূর্যের যে অবস্থান, এবং সূর্য এই আদ্রা নক্ষত্রের উপর যে অবস্থান করছে, এটাতে কিন্তু এই জিনিসটাও বুঝাচ্ছে যে যাদের ইনকাম ট্যাক্স বা বড় বড় ফাইলপত্র রয়েছে, যারা এখনও পর্যন্ত মানে সরকারি লেভেলের ট্যাক্সের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু একটা কোনো যদি সমস্যা হয়ে থাকে, সেই সমস্যারও কিন্তু সমাধান হওয়ার এই সময়কালে প্রবল সম্ভাবনা থাকছে। আবার যারা প্রভিডেন্ট ফান্ড বা ম্যাচুরিটি ক্লেম, এই সমস্ত জায়গাতেও যারা মানে বিফল হয়ে গেছিলেন,
যে অনেক কিছু ধরাধরি করেও হচ্ছিল না, এবার হওয়ার প্রবল সম্ভাবনা এই থাকছে এই পরিবর্তনে। তো যাই হোক, এই আদ্রা নক্ষত্রে এরকমই ফলাফল পাবে। আর এরপরে যখন জুলাই মাসের 6 তারিখে পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কে? অধিপতি দেবতা হচ্ছে অদিতি। অদিতি হচ্ছে কি সূর্যেরই মা এবং সূর্য বংশ, যে মানে পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ধনুষবাণ। তো ধনুষবাণ মানে এই জিনিসটা এখান থেকে উঠে এসছে যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই শ্রীরামচন্দ্রের, আমাদের যে প্রাণপ্রিয় সবার প্রভু শ্রীরামচন্দ্র এই নক্ষত্রেই আবির্ভাব হয়েছিলেন। তো যার জন্য ধনুষবাণ তো শ্রীরামচন্দ্রের কাঁধেই থাকে। তো এই জিনিসটা, এই সিম্বলটা এখান থেকে বুঝাচ্ছে। তো অদিতি হয়ে গেছে সূর্যের মা, তাহলে এই নক্ষত্রের সূর্যের অবস্থান আর যেহেতু এই ধনুষবাণ জিনিসটা উঠে আসছে, একটা একাগ্রতা জিনিস উঠে আসছে, তাহলে এইখান থেকেও কিন্তু এই জিনিসটা উঠে আসছে যারা নিজেদের শিক্ষা বা নিজের যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা গভীর জ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, তারা যদি নিজের কর্মে একাগ্রতা নিয়ে আসে তাহলে একটা খুব গগনচুম্বী একটা সফলতা পেতে যাচ্ছে। তো যাই হোক, এরকম ফলাফল পেতে যাচ্ছে। এবার সাবধান, সাবধান বলতে বিশ্বাসের জায়গাটা তুলে ধরলাম, বিশেষ করে যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে, যে নিজের কাজ নিজেকেই করতে হবে, অথরাইজ নেওয়া যাবে না। যার উপর বেশি বিশ্বাস করবে সেখানটাতে চোট আঘাত পাওয়া বিশাল সম্ভাবনা থাকছে। আর আদ্রা নক্ষত্রে যখন থাকবে, আদ্রা নক্ষত্রে বৈবাহিক জীবনটা ভালো যায় না, তো শ্বশুরবাড়ির সাথে আবার সম্পর্ক খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে, এটাও কিন্তু ঠিক। তবে দেবগুরু বৃহস্পতিও যেহেতু এই নক্ষত্রে অবস্থান করছে, তো সমস্যা হলে সমাধানও হতে পারে, এরকম প্রবল সম্ভাবনা হচ্ছে। আর পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে তখন যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা জিনিসটা নিয়ে আসতে হবে, তাহলে লক্ষ্যভেদ জিনিসটা করতে পারবে। আর এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আর তার সাথে যারা মানে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ, মাতার আশীর্বাদ এগুলো নিয়েই বেরোতে হবে, কারণ রাহু রয়েছে ওই চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে রাহু আর কেতু যখন অবস্থান করে বা কর্কট রাশির সাথে যদি কোনো একটা সম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু চট করে খারাপ ফল দিতে চায় না, মানে প্রতিজ্ঞাবদ্ধ হয় যারা পাপী গ্রহ আর কি, যে চন্দ্রমার ঘরে যে সেই ঘরে ফল খারাপ দিতে চায় না। কিন্তু মূল প্রভাব তো থাকবেই, একটা পাপ প্রভাব। কয়লাকে যতই পরিষ্কার করা হোক ওই কয়লাই থাকবে। তো খারাপ প্রভাব বলতে কি মায়ের মানে মায়ের শারীরিক অবস্থার দিকে, পিতার শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর কর্মের ঘরে কিন্তু মঙ্গল আর কেতুর জুতি রয়েছে। আমি এর আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে ব্যাটারি এবং আগুন থেকে যথেষ্ট সাবধান। ব্যাটারি এবং আগুন থেকে যারা ব্যাটারির কাজ করছেন, আগুনের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজকর্মের দিক থেকে যথেষ্ট সাবধান। এই সময় এটাও কথা বললাম, কারণ কর্মের ঘরে এই জুতিটা রয়েছে। হুটহাট করে মাথা গরম করা যাবে না, বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এগুলো কিন্তু সাবধান। তা আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম বৃশ্চিক রাশির সম্পর্কে, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ।